একসময় পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে হারানো প্রায় অসম্ভব বলে মনে করা হতো। বিশেষ করে 2011 সালে মমতা ব্যানার্জি যখন 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের প্রতিষ্ঠা করেন, তারপর থেকেই একের পর এক পঞ্চায়েত, পৌরসভা, লোকসভা সব ভোটেই পশ্চিমবঙ্গে একচেটিয়া রাজত্ব করেছে তৃণমূল। তবে 2026 সালে সেই তৃণমূল সরকারই ক্ষমতা হারালো। এমনকি স্বয়ং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের ভবানীপুর আসন থেকেই পরাজিত হলেন এবং প্রথমবারের জন্য বাংলায় সরকার গড়ল বিজেপি। কিন্তু প্রশ্ন হচ্ছে, 15 বছরের শক্তিশালী সরকার হঠাৎ এইভাবে ভেঙে পড়ল কেন? মানুষ কি সত্যি পরিবর্তন চাইছিল, নাকি এর পেছনে আছে আরো বড় কিছু? আজকে ইমোশন না, রিয়াল ডেটা, পাবলিক সেন্টিমেন্ট আর গ্রাউন্ড রিয়ালিটি দিয়ে বুঝবো কিভাবে ঘটলো পশ্চিমবঙ্গে 15 বছরের তৃণমূল শাসনের পতন। 4 মে দুপুর 12টার পর থেকেই প্রায় স্পষ্ট হয়ে গিয়েছিল বাংলায় নতুন সরকার গড়তে চলেছে বিজেপি। আর এত বিপুল পরিমাণ জনমত নিয়ে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, এটা হয়তো বিজেপির বড় বড় নেতা থেকে শুরু করে নিচুতলার কর্মীরা পর্যন্ত আশা করতে পারেননি। তবে এমনটাই কিন্তু করে দেখিয়েছে বাংলার মানুষ। পলিটিক্সে একটা শব্দ খুব ফেমাস, অ্যান্টি ইনকামবেন্সি। মানে একটা সরকার অনেক দিন ধরে ক্ষমতায় থাকলে মানুষের একটা অংশ ধীরে ধীরে পরিবর্তন চাইতে শুরু করে। আর এটা শুধু বাংলায় না, ভারতবর্ষের সব রাজ্যেই বিভিন্ন সময় অ্যান্টি ইনকামবেন্সি দেখা গেছে। কারণ সময়ের সঙ্গে সঙ্গে মানুষের এক্সপেকটেশনস বাড়ে, আর মানুষের সেই এক্সপেকটেশনস পূরণ না হলে অসন্তোষ জমতে থাকে। 2011 সালে মানুষ পরিবর্তন চেয়েছিল বাম ফ্রন্টের বিরুদ্ধে। 2026 সালে আবার একই সেই পরিবর্তন শব্দটাই ফিরে এলো, তবে এবার টার্গেট ছিল তৃণমূল। এটা তো গেল একটা ফ্যাক্টর। তবে এই ইলেকশনের সব থেকে বড় ফ্যাক্টর যদি বলতে হয়, তাহলে সেটা সম্ভবত যুব সমাজের ফ্রাস্ট্রেশন। কারণ বাংলার লক্ষ লক্ষ যুবক যুবতীর কাছে চাকরি এখন একটা ইমোশনাল ইস্যু। কারণ বছরের পর বছর প্রিপারেশন, এক্সাম, তারপর রিক্রুটমেন্ট কন্ট্রোভার্সি, এসএসসি দুর্নীতি, কোর্ট কেস আর এন্ডলেস ওয়েটিং, ফলে অনেকের মনেই একটা ফ্রাস্ট্রেশন তৈরি হতে শুরু করে। আর এই সবই মানুষের ট্রাস্টে একটা বড় ইম্প্যাক্ট ফেলেছিল। আর এর সবচেয়ে বড় উদাহরণ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি। আর এরপরে অনেকেই মনে করতে শুরু করে যোগ্যতা থাকলেও সিস্টেম হয়তো সম্পূর্ণ ক্লিন না। আর পলিটিক্সে অনেক সময় পারসেপশন রিয়ালিটির থেকেও অনেকটাই পাওয়ারফুল হয়ে যায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ প্রতিদিন হাজার হাজার পোস্ট, রিলস আর ডিসকাশন মানুষের এই রাতটাকে অ্যাম্পলিফাই করেছে। একটা বড় অংশের ইউথ মনে করতে শুরু করে পরিবর্তন ছাড়া সিচুয়েশন বদলাবে না। আর ইলেকশনে ইউথ ভোট হিউজ ডিফারেন্স তৈরি করে। আর তৃণমূল সরকারের বিরুদ্ধে সবচেয়ে বেশি যে অভিযোগটা উঠেছে সেটা হলো দুর্নীতি। কাটমানি থেকে শুরু করে লোকাল নেতাদের ইনফ্লুয়েন্স, সিন্ডিকেট রাজ। গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে সিন্ডিকেট রাজ নিয়ে বিভিন্ন অভিযোগ উঠে এসেছে। বাড়ি তৈরি থেকে শুরু করে লোকাল বিজনেস, বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের একটা অভিযোগ ছিল, প্রভাবশালী লোকাল নেতাদের কাটমানি না দিলে তাদের এলাকায় কাজ করা প্রায় অসম্ভব। আর এই ধরনের বিভিন্ন কন্ট্রোভার্সি বছরের পর বছর ধরে অপোজিশনের সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, সব অ্যালিগেশন প্রুভ হোক বা না হোক, পাবলিক পারসেপশন তৈরি হয়ে গেলে সেটা ইলেকশনে হিউজ ইম্প্যাক্ট ফেলে। কারণ সাধারণ মানুষ সবসময় ডিটেলস দেখে না, তারা একটা ওভারঅল ইমেজ দেখে। আর 2026 বিধানসভা ভোটের আগে তৃণমূলের সেই ইমেজ ধীরে ধীরে ড্যামেজ হতে শুরু করেছিল, বিশেষ করে মিডিল ক্লাস এবং ফার্স্ট টাইম ভোটারদের কাছে। আর সেটা ভোটের ফলাফলে স্পষ্ট। তবে 2026 বিধানসভা ইলেকশনের আগে সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় ইমোশনাল ইম্প্যাক্ট যেই ঘটনাটা ফেলেছিল সেটা হলো আর.জি. কর মেডিকেল কলেজের ঘটনা। তরুণী চিকিৎসকের রহস্যজনক মৃত্যু এবং তদন্ত ঘিরে কন্ট্রোভার্সি পুরো রাজ্যকে নাড়িয়ে দেয়। ডাক্তার, ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ রাস্তায় নেমে শুরু হয় ব্যাপক প্রতিবাদ। এই ঘটনা অনেক মানুষের কাছে শুধু ক্রাইম ছিল না, এটা হয়ে উঠেছিল পশ্চিমবঙ্গে মহিলা সুরক্ষা, মহিলাদের প্রতি সরকারের দায়বদ্ধতা আর সিস্টেমের উপরে সাধারণ মানুষের বিশ্বাসের উপরে প্রশ্ন। বিশেষ করে যুব সমাজ এবং মিডিল ক্লাস মানুষদের মধ্যে এই ঘটনা তীব্রভাবে নাড়া দেয়। পরিস্থিতি আরো রাজনৈতিক মোড় তখন নেয় যখন অভয়ার মা পানিহাটি থেকে বিজেপির প্রার্থী হিসাবে নির্বাচনে দাঁড়ান। এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া ইমোশনাল ওয়েভ তখন ভোটের ময়দানে সরাসরি পৌঁছে যায়। আর কিছু অ্যানালিস্টদের মতে আর.জি. কর কন্ট্রোভার্সি 2026 বিধানসভা নির্বাচনে পাবলিক মুড বদলে দেওয়ার পিছনে সবথেকে বড় ইম্প্যাক্ট ফেলেছিল। তবে এছাড়াও 2026 বিধানসভা ভোটে হিন্দু ভোটও অনেক বড় ফ্যাক্টর ছিল। বিশেষ করে বর্ডার ডিস্ট্রিক্ট, মতুয়া অধ্যুষিত এলাকা এবং শহরাঞ্চলে তার প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যায়।
গত কয়েক বছরে অনুপ্রবেশ, আইডেন্টিটি পলিটিক্স এবং ধর্মীয় ইস্যু নিয়ে যেভাবে আলোচনা বেড়েছিল তা একটা বড় ধরনের হিন্দু ভোট একদিকে কনসলিডেট করতে সাহায্য করেছিল, এমনটাই বিশ্লেষকদের মতামত। আর বিজেপি এই ন্যারেটিভকে খুব অ্যাগ্রেসিভ ভাবে ব্যবহার করে, ফলে আগে অপোজিশনের মধ্যে ভাগ হয়ে যাওয়া অনেক ভোট এখন একদিকে চলে আসে। তবে একাধিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বাংলার রাজনৈতিক ফল বদলেছে। এসআইআর এ মোট বাতিল হওয়া ভোটারের সংখ্যা ছিল প্রায় 90 লক্ষ, যার মধ্যে ছিল প্রায় 57 লক্ষ হিন্দু এবং 31 লক্ষেরও বেশি মুসলিম ভোটার। তৃণমূল কংগ্রেসের অন্যতম শক্তি যেহেতু মুসলিম ভোট ব্যাংক, আর এই বিপুল পরিমাণ মুসলিম ভোট বাদ হওয়ায় ভোটারদের মধ্যে তীব্র ক্ষোভ এবং হতাশা তৈরি হয়। তৃণমূলের প্রতি ক্ষুব্ধ ভোটারদের একাংশ কংগ্রেস, বামফ্রন্ট এমনকি আইএসএফ এর দিকে ঝুঁকে পড়ে। আর মাত্র 32 লক্ষ ভোটের ব্যবধানেই কিন্তু বিজেপি পেয়েছে 207টি আসন এবং তৃণমূল নেমে এসেছে 80-তে। আর একটা নাম এই ইলেকশনে বারবারই উঠে এসেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের নতুন প্রজন্মের মুখ হিসাবে অনেকেই তাকে দেখলেও একটা বড় অংশের ভোটারদের কাছে ভাইপো রাজনীতি শব্দটা একটা বড় ইস্যু হয়ে ওঠে। আর অপোজিশনও বারবার এই ন্যারেটিভ তৈরি করে তৃণমূলের ভেতরের ক্ষমতা একটা ফ্যামিলি সেন্ট্রিক হয়ে যাচ্ছে। এমনকি তৃণমূলের ভেতরেই অভিষেককে নিয়ে অসন্তোষ ছিল। ইলেকশনে হারার পরেই সেই ক্ষোভ প্রকাশ্যে আসে। ভোটে হারার পর তৃণমূলের বহু নেতা এবং সমর্থক ডাইরেক্ট বা ইনডাইরেক্ট অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে। কেউ কেউ অর্গানাইজেশন নিয়েও প্রশ্ন তোলে, কেউ আবার প্রার্থী বাছাই নিয়ে। আর পলিটিক্সে সবচেয়ে ডেঞ্জারাস সিচুয়েশন তখনই তৈরি হয় যখন অপোজিশনের আগে নিজের দলের লোকরাই অসন্তুষ্ট হয়ে পড়ে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ভাইপো রাজনীতি শব্দটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল, আর অপোজিশন ভোটের আগে এই ভাইপো রাজনীতি ন্যারেটিভটাকেই অ্যাগ্রেসিভ ভাবে ইউজ করে। তবে ভেবে দেখলে পশ্চিমবঙ্গে কিন্তু একসময় বিজেপির কোনো অস্তিত্বই ছিল না, কিন্তু গত কয়েক বছরের মধ্যেই ঘটনা পুরো বদলে যায়। 2021 বিধানসভা ভোটে হারার পর লোকসভা নির্বাচনে বিজেপির ভোট শেয়ার বাড়ে। গ্রামে গ্রামে বিজেপির বুথ ভিত্তিক অর্গানাইজেশন তৈরি, অ্যাগ্রেসিভ ক্যাম্পেইনিং, সব মিলিয়ে বিজেপি পশ্চিমবঙ্গে ধীরে ধীরে তৃণমূলের প্রধান বিরোধী মুখ হিসাবে দাবি করতে শুরু করে। আর একটা বড় ফ্যাক্টর ছিল ন্যারেটিভ বিল্ডিং। পরিবর্তন শব্দটা একসময় তৃণমূল ব্যবহার করেছিল বামফ্রন্টের বিরুদ্ধে। 2026-এ সেই একই পরিবর্তন ন্যারেটিভ বিজেপি ব্যবহার করলো তৃণমূলের বিরুদ্ধে, এবং সেটা ব্যাপকভাবে কাজও করলো। আসলে বাংলার রাজনীতিতে রুরাল ভোট একটা বড় ফ্যাক্টর, কারণ গ্রামের মানুষ সাধারণত প্র্যাকটিক্যাল ইস্যুগুলি দেখে, রাস্তা, চাকরি, জিনিসের দাম, লোকাল লিডারশিপ। আর এগুলি যেখানে ডিসস্যাটিসফ্যাকশন তৈরি করেছে সেখানে ভোট শিফটিংও দেখা গেছে। আর ইলেকশনের এই ছোট ছোট সুইং অনেক সময় ম্যাসিভ রেজাল্ট তৈরি করে। তবে একটা জিনিস কিন্তু অস্বীকার করার উপায় নেই, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো বাংলার রাজনীতিতে সবচেয়ে বড় মুখগুলির মধ্যে একটা। তাই এই হার কিন্তু একটা দলের হার না, এটা একটা হিউজ পলিটিক্যাল মুভমেন্ট। কারণ 15 বছরের বাংলার রাজনীতি কিন্তু সম্পূর্ণটাই মমতা কেন্দ্রিক ছিল। কিন্তু পলিটিক্স খুব আনপ্রেডিক্টেবল। আজকে যাকে আনবিটেবল মনে হয়, কাল তারই ডাউনফল হতে পারে। আর 2026 ইলেকশন আবার সেটাই প্রমাণ করল। তৃণমূলের পতনের পেছনে শুধু একটা কারণ ছিল না, সব মিলিয়েই তৈরি হয়েছিল বড় একটা পলিটিক্যাল শিফট। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন অন্য জায়গায়। যেই পরিবর্তনের আশা করে মানুষ নতুন সরকারকে আনলো, সেই আশা কি পূরণ হবে সাধারণ মানুষের? কারণ শেষ পর্যন্ত পলিটিক্সে অপোনেন্ট হওয়া সহজ, কিন্তু সাধারণ মানুষের এক্সপেকটেশনস ফুলফিল করা অনেকটাই কঠিন। আপনার মতে এগুলির মধ্যে তৃণমূল সরকারের পতনের পেছনে সবথেকে বড় কারণ কি ছিল? কমেন্টে আপনার নিজস্ব মতামত অবশ্যই জানাতে পারেন। আর এই ধরনের ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।